নমস্কার, আমি কৃষ্ণকান্ত মালিক। আমার ফেসবুক পেজের সকল বন্ধুদের ইংরেজি শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা জানাই। মেঘে ঢাকা তারার সন্ধানের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমি আগে বলেছিলাম যে আমরা একটা অনুষ্ঠান শুরু করব, যেখানে সঙ্গীত শিল্পী, চিত্রশিল্পী, গীতিকার, সুরকার, নাট্যকার, তারপর হচ্ছে ওই সাহিত্যিক, কবি এবং যারা যন্ত্রশিল্পী, মিউজিশিয়ান, এই সমস্ত মানুষদের, মূলত যারা সূর্যের প্রখর আলোয় ম্লান হয়ে আছেন, এনারা যদি উপযুক্ত জল, বাতাস, পরিবেশ পরিস্থিতি, অর্থনৈতিক স্বাবলম্বী হতেন, তাহলে এনারাও একদিন ময়ূরূপ ধারণ করতে পারতেন। তাই এনাদের মধ্যে থেকেই আমি খুঁজে পেয়েছি এমন একজন মানুষকে, যিনি দীর্ঘদিন স্কুলের শিক্ষকতা করার পরেও তাঁর প্রতিভাকে আজও তিনি লালন পালন করে চলেছেন এবং বিকশিত করছেন। বহু বই উনি রচনা করেছেন, কাব্য, সাহিত্যিক, নাটক, বিভিন্ন বই উনি রচনা করেছেন এবং বিভিন্ন জায়গায় উনি পুরস্কৃত হয়েছেন। তিনি আর কেউ নন, আমাদের সকলের প্রিয় বিশিষ্ট শিক্ষাবিদ, প্রাক্তন শিক্ষক সুদর্শন দাস মহাশয়। নমস্কার স্যার। নমস্কার স্যার, কেমন আছেন? আমি ভালো আছি। স্যার, আপনি কত বছর শিক্ষকতা করেছেন? আমি 35 বছর শিক্ষকতা করেছি। আচ্ছা, আপনি পড়াশোনা কোথা থেকে করেছেন? আমি পড়াশোনা করেছি হুগলি জেলার রাজা রামমোহন রায় মহাবিদ্যালয়, খানাকুল থানা। এইখান থেকেই আমি আমার গ্র্যাজুয়েট এখানে পাস করি। তারপর ওখান থেকে মানে ইউনিভার্সিটি। আচ্ছা, আপনি যে শিক্ষকতা শুরু করেছেন, আপনি কোথা থেকে শিক্ষকতা করলেন, অবসর নিলেন কোন স্কুল থেকে? আমি কলেজতলা সুভাষিনী বিদ্যাপীঠ থেকে প্রথম শুরু করেছিলাম। তারপর ডেপুটেশনে। আচ্ছা, তারপর আমার লোকাল স্কুলে আমি ওই স্কুলের ছাত্র ছিলাম। আচ্ছা, সেখানে আমি 1 বছর ডেপুটেশনে ছিলাম। আচ্ছা, আর সেই ডেপুটেশনে থাকাকালীন এক্সিস্টিং টিচার হিসেবে সেখানে কাজ করছিলাম। আচ্ছা, বেশ। তারপরে সুযোগ পেয়ে গেলাম, ইন্টারভিউ দিয়েছিলাম অনেক আগে। ইন্টারভিউ থেকে কোথায় ইন্টারভিউ দিয়েছিলেন? বালিপুর, এই হুগলি জেলার খানাকুল থানার এই বালিপুর হাই স্কুলে আচ্ছা শিক্ষক হিসাবে, বাংলা শিক্ষক হিসাবে চান্স পেলাম। আচ্ছা, সেখান থেকে সালটা 1985 সালে। 1985 সালে বালিপুর মেলাতলা উচ্চ বিদ্যালয়ে আপনি শিক্ষকতা শুরু করেছেন। হ্যাঁ। আপনি ওইখান থেকে অবসর নিয়েছেন তো? অবসর নিয়েছি আবার ওখান থেকেই 2012 সালে। 2012 সালে আপনি ওখানে শিক্ষকতা তো অবসর নিয়েছেন। কিন্তু স্যার, অবসর নেওয়ার পরে তো যতটুকু আমি শুনেছি যে আপনি আপনার প্রতিভাকে আজও বিকশিত করে চলেছেন এবং সেই প্রতিভাকে আপনি লালন পালন করে চলেছেন। স্যার, আপনি কবে থেকে সাহিত্য জগতে আসলেন? আমি সেই বেকার অবস্থা থেকেই এসেছি। তারপরে বিভিন্ন ছোটোখাটো লিখতাম, কবিতা থেকে আরম্ভ করে বিভিন্ন পত্রিকায় লিখতাম, লোকাল পত্রিকায়, বা নিজেও পত্রিকায় বের করতাম। তারপরে এই পার্মানেন্ট শিক্ষক হিসাবে যখন আমি নিযুক্ত হলাম, তখন থেকেই আমি বই লেখার একটা টেন্ডেন্সি বা আমার উৎসাহ, শিক্ষক মহাশয়রা বা এখানকার লোকাল মানুষরা আমাকে উৎসাহিত করলো। মানে শিক্ষকতা কাজ করতে করতে আপনার মধ্যে হচ্ছে সাহিত্য চর্চা নিয়ে আপনার একটা উন্মাদনা আপনার মধ্যে তৈরি হয়েছিল এবং সাহিত্য চর্চা শুরু করেছেন। আপনার যে সাহিত্য বা বই লিখে রচনা করেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকখানা বই আপনি দেখে বলতে পারেন? যেমন রক্তেরাঙা রাজপথ, আপনি দেখে কোথায়? রক্তেরাঙা রাজপথ, তারপরে নীলকণ্ঠ পাখির সন্ধানে, আচ্ছা,
তারপর কাজলা মেয়ে বিদ্যাধরী, আচ্ছা ওখানকার আমাদের ওই বিদ্যাধরী নদীর দুপাশে হারানো সব স্মৃতিগুলো। আচ্ছা হ্যাঁ, আর ফিরল না ঘরে ওরা নাটক, আচ্ছা নাটক লিখেছেন। ভালোবাসার ভুল ঠিকানা, হুম, তারপর মহামন্ত্র পুরাণ কাহিনী থেকে নেওয়া, তারপর মমতাময়ী মা, শ্রীকৃষ্ণের জন্মলীলা, শ্রী শ্রী ভীম ঠাকুরের জীবন কাহিনী, আচ্ছা এইসব নানান যখন যেটা ভালো লেগেছে বা মানুষে এসে বলেছে এই ব্যাপারে আমাদের কিছু একটা দিন হুম, দেখে, তখন আমি মহামানব যিশু নাটক, আচ্ছা তারপর দস্যুদের রক্তভূমি ঠাকুরমা স্বামীজি, তাও নাটক, বুঝতে পেরেছি। আপনি মানে আপনি মমতা যে মঙ্গল কাব্য এবং মাতৃমঙ্গল কাব্য, হ্যাঁ, আপনি অনেক বই রচনা করেছেন এবং আজও আপনি লিখে চলেছেন ছবি বা গল্প সেটাকে নিয়ে বিভিন্ন জায়গায় নাটক বা অভিনয় জগতে মানে শুরু হয়েছে মানে। স্যার আমি আস্তে আস্তে আপনার ওই গেটের সামনে একটা আমি দেখলাম, একটা বোর্ড দেখলাম স্যার। ওটা বোর্ডটা কি কি জন্য, এটা কিসের ওটা? কাব্য কাহিনী পাঠের মালঞ্চ। ও আচ্ছা, ওটা কি কি জন্য, কেন দিয়েছেন ওটা? আমি এখানে ছেলে মেয়েদের উৎসাহিত করার জন্য হুম, কবিতা বা নাটক আচ্ছা বা বিভিন্ন ওই সংলাপ, প্রবন্ধ, এগুলো যাতে তারা শিখতে পারে বা উৎসাহিত হয়, তাই বিনামূল্যে আমি তাদের জন্য এখানে এটা করি। প্রতিদিন অনেক ছেলে মেয়েও আসে, আচ্ছা শিখছে অনেকেই। আর বিকালে ওই কাহিনী কাব্য পাঠের জন্য, আচ্ছা। যেমন রামায়ণ মহাভারতের মতনই মাতৃমঙ্গল কাব্য, মমতা মঙ্গল কাব্য, এইসব কাব্যগুলোকে রামায়ণ আর মহাভারত বা অষ্টাদশ পুরাণের মতন আমি পড়ে শোনাই। কারণ এই যে হারিয়ে যাচ্ছে সে আগেকার দিনের ওই কাহিনী কাব্য পাঠ, মানে আপনি বলতে সেগুলোকে চাইছেন আমি যে জিয়ে রাখতে চাইছি। বা আপনি যে কাব্যগুলো রচনা করেছেন, এই মমতা মঙ্গল কাব্য বা রামায়ণ বা মহাভারতের কিছু কাহিনী আপনার কাছে মানুষ, বয়স্ক মানুষরা শুনতে আসেন আর কি। হ্যাঁ। আপনি পাঠ করেন, হ্যাঁ। ওনারা শুনেন আর কি। বাহ, এটা খুব ভালো জিনিস। আপনি আগামী প্রজন্মের জন্য, কারণ এখন অনেক ছেলেমেয়েরা সব ছেলেমেয়েরাই, বর্তমান যুগের ছেলেমেয়েরা এখন নেট ইন্টারনেটের যুগ চলে এসেছে। তা ইন্টারনেটের যুগ চলে এখন বই থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, মুখ ফিরিয়ে নিয়ে এখন মোবাইল নিয়ে সবাই ব্যস্ত। তো স্যার আপনি এই নতুন প্রজন্মের কাছে আপনি কি বার্তা দিতে চাইছেন? আমার আত্মবিশ্বাস আছে একদিন না একদিন আবার ফিরে দাঁড়াবে এই আগামী প্রজন্মরা। কারণ তাদের গার্জিয়ান পক্ষ যদি সক্রিয় অংশ গ্রহণ করে এবং সুষ্ঠু সংস্কৃতি বা শিক্ষা ব্যবস্থাকে, আদর্শ শিক্ষা ব্যবস্থাকে তাদের সম্মুখে তুলে ধরতে পারে, তাহলে মনে হয় আবার একদিন এই প্রাচ্য সংস্কৃতির উপর, ওই রামায়ণ মহাভারত, ওই কোরআন পুরাণ বাইবেল ধর্মীয় শাস্ত্র, তাদের উপর ওরা আকৃষ্ট হবেই এবং ওটা একবারে বিলীন হয়ে যাবে না। আজ আপনি বলছেন যে আপনার বিশ্বাস আছে যে একদিন না একদিন এই রামায়ণ মহাভারত বা এদের ফের আকৃষ্ট সমাজ, বর্তমান সমাজের ছেলেরা একদিন তাদের গার্জেনদের যদি হচ্ছে হয় সচেতন হয়, তাহলে আবার ফিরে নিয়ে আসবে। কিন্তু স্যার যেটা বলি যে মোবাইল হাতের মুঠোর মধ্যে গোটা পৃথিবী আছে। আপনি হাতের মধ্যে সব কিছু আপনি দেখতে পাচ্ছেন, করতে পারছেন, সব কিছু হাতের মধ্যে করতে পারছেন। স্যার আপনি এই বিষয় নিয়ে কি বলবেন? যে মোবাইল খেলা তো খুব ভালো জিনিস, ভালো জায়গা, আপনি কি বলবেন? মোবাইল খুব ভালো জিনিস, কিন্তু তার মধ্যে খারাপও আছে। আলোর নিচে যেমন অন্ধকার থাকে, তেমনি অন্ধকারও আছে। সেই অন্ধকারকে বাদ দিয়ে যদি আলোর পথে যায় বা আলোকে গ্রহণ করে, তাহলে মোবাইলের আমি কখনোই খারাপ বলে বলবো না। কিন্তু প্রাচ্য যে হারিয়ে যাচ্ছে, যেমন আমি যদি বলি একটা ছেলে মেয়েকে যে রামচন্দ্রের বাবার নাম কি দশরথ, কিন্তু সেখানে কেউ অনেকেই বলবে থতমত খেয়ে দশরথ, কিন্তু যদি বলি দশরথের বাবার নাম কি, তাহলে একটা ছেলে মেয়ে বলতে পারবে না। এই প্রাচ্য সাহিত্যগুলোই হারিয়ে যাচ্ছে বা শেষ হয়ে যাচ্ছে। আমি সেটাকে
এই সমাজের বুকে বা এই আগামী প্রজন্মের কাছে রেখে যেতে চাইছি। যদি তারা কিছু গ্রহণ করে বা করার সুযোগ পায়, তাহলে অন্তত আমি সেখানে মানে নিজেকে ধন্য বলে মনে করব। ধন্যবাদ। আপনি যেটা উনি বলতে চাইছেন যে বর্তমান যুগে যে মোবাইল এসেছে, মোবাইলে যে সুফলটা দেখছেন আর কি, কিন্তু একদিন না একদিন তার গার্জেন বা তার বাবা মা যদি হচ্ছে সচেতন হয়, তাহলে আবার ফের ওরা বইমুখ হতে পারে, বইমুখ হবে। কিন্তু একটা ঠিক, কিন্তু বর্তমান যুগে সেই মোবাইলের যেমন ভালো দিকটা আছে, কিন্তু বিশেষ করে টিনেজার ছেলেরা বা তার নিচের ছেলেরা, ম্যাক্সিমাম ছেলেরা, তারা সেই ভালো দিকটাকে যতটুকু নিচ্ছে, আবার সেইটা যদি খারাপটাকে ব্যবহার করা, অপব্যবহার করা হয় মোবাইলে, তাহলে কিন্তু সমাজটা আস্তে আস্তে অধঃপতনের দিকে চলে যাবে। মোবাইল খুবই ভালো জিনিস, খুব ভালো জিনিস। গোটা পৃথিবীটা আমাদের হাতের মুঠোয় আমরা পেয়ে যাচ্ছি, কিন্তু সেটা তার অপব্যবহার যদি করা হয় কোনো জিনিসে, তাহলে সেটা সমাজটা আরও খারাপ হয়ে দিকে পৌঁছে যাবে আর কি। ধন্যবাদ স্যার, আপনার সঙ্গে আলাপ হয়ে, আপনার সঙ্গে কথাবার্তা বলে আমার খুব ভালো লেগেছে। ধন্যবাদ। নমস্কার, আমার নাম সুদর্শন দাস। আমি হুগলি জেলার এই খানাকুল থানার বালিপুর গ্রামের বালিপুর মেলাতলা হাই স্কুলের প্রাক্তন শিক্ষক। এখন বর্তমানে এই বালিপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে এখানে বসবাস করা